আসসালামু আলাইকুম। আজ সকালে একটা খবর শুনে আমি খুব ভয় পেয়ে গেলাম। খবরটা হচ্ছে যে ভারতের সেনাবাহিনীর প্রধান উপেন্দ্র দ্বিবেদী দিল্লিতে মানেকশ সেন্টারে একটা ইন্টারভিউ দিয়েছেন এনডিটিভির সঙ্গে, ইন্ডিয়ার এনডিটিভির সঙ্গে। এবং সেখানে উনি যা বললেন তাতে আমার মনে হচ্ছিল যে পাকিস্তান বোধহয় ম্যাপ থেকে মুছে গেছে। পাকিস্তান বলে কোনো দেশ আর এক্সিস্ট করে না, কেননা এটা একজন দায়িত্বশীল ব্যক্তি, ভারতীয় সেনাবাহিনীর প্রধান উপেন্দ্র দ্বিবেদী বলছেন যে তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে আই কোট, if Pakistan continues to harbor terrorists and operate against India, then they have to decide whether they want to be part of geography or history or not. মানে পাকিস্তান যদি সন্ত্রাসীদের উপর নির্ভর করে এবং সন্ত্রাসীদের ভারতের বিরুদ্ধে ব্যবহার করে, তাহলে পাকিস্তানকে ঠিক করতে হবে তারা কি মানে ইতিহাসের অংশ হয়ে থাকবে, মানে নাকি ভূগোলের অংশ হয়ে থাকবে, নাকি কোন দিকে যাবে, মানে তারা ভূগোল না ইতিহাস কোনটার দিকে যাবে। যদি পাকিস্তান সন্ত্রাসীদের দ্বিবেদীর ভাষায় ব্যবহার না করে, তাদেরকে যদি ভারতের বিরুদ্ধে ব্যবহার না করে, তাহলে পাকিস্তান জিওগ্রাফি দিকেই মুছে যাবে। পাকিস্তানের কেবল ইতিহাস থাকবে, মানে ভূগোলে কোনো পৃথিবীর ম্যাপে তার কোনো চিহ্ন থাকবে না, তাকে নিশ্চিহ্ন করে দেয়া হবে। তো আমি একটু ভয় পেয়েছিলাম, পরে দেখলাম যে না, পাকিস্তান ঠিকই টিকে আছে। এবং এটা ভারতীয় জেনারেল, যিনি গত বছর পাকিস্তানের কাছে 88 ঘন্টা 88 আওয়ার্সের যুদ্ধ, 4 দিনের কম, এই যুদ্ধে যে ভারত চরমভাবে পরাজিত হয়েছিল, ভারতের বিমান বাহিনী যে পুরোটা নিষ্ক্রিয় হয়ে পড়েছিল, এবং ভারত যখন ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় পাকিস্তানের সঙ্গে একটা জরুরি ভিত্তিতে শান্তি সিজফায়ার করলো, ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ভারত আমাকে বলাতে আমি চেষ্টা করে এই যুদ্ধ যাতে বৃদ্ধি না বাড়ে সেটা বন্ধ করলাম। যে ভারত পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে টিকতে না পেরে আমেরিকার কাছে এসওএস পাঠালো যে আমাদের তোমরা রক্ষা করো, নইলে পাকিস্তান আমাদের শেষ করে দেবে। এই তখনও উপেন্দ্র দ্বিবেদী ভারতীয় সেনাবাহিনীর প্রধান ছিলেন। আর আজ 16 তারিখে, মে মাসের 16 তারিখে শনিবার উনি দিল্লিতে বাগাড়ম্বর করছেন যে পাকিস্তানকে ডিসাইড করতে হবে যে তারা কি ভূগোলের অংশ হয়ে থাকবে নাকি ইতিহাস হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, এটা কি একটা সামরিক সতর্ক বার্তা, নাকি ভারতের অভ্যন্তরীণ সংকট থেকে জনগণের দৃষ্টি অন্যত্র সরানোর কৌশল? মানে আমি গতকালকের অনুষ্ঠানে বলেছি যে চীন এখন কেবল ভারত নয়, আমেরিকাকেও গিলে খাওয়ার পরিকল্পনা করছে। এবং তার দুদিন আগে আমি করেছিলাম যে ভারতকে চীন চারদিক থেকে ঘিরে ফেলেছে সমুদ্র পথে। পাকিস্তানের গোয়াদর বন্দর, শ্রীলঙ্কার হাম্বানটোটা, বাংলাদেশের চট্টগ্রাম এবং মিয়ানমারের সিতুয়ে বন্দর, আরাকান, এই চারদিক দিয়ে ঘিরে রেখেছে নৌসেনা দিয়ে। এখন ভারতের উপর, যেটাকে বলে গোদের উপর বিষ ফোড়া, বাংলাদেশের তিস্তা ব্যারাজ পরিকল্পনায় চীন কাজ করবে। শেখ হাসিনা ভারতকে দিতে চেয়েছিলেন, সেজন্য শেখ হাসিনাকে পালাতে হলো, তার ক্ষমতা চলে গেল চীনের বিরোধিতা করায়। ঠিক তারেক রহমানের সরকার খুব বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে যখন চীনকে এই শিলিগুড়ি করিডোরের থেকে খুব দূরে না,
তিস্তা প্রকল্পের ডেভেলপমেন্টের যে কন্ট্রাক্ট দিয়ে দিল। তখন ভারতের অ্যানালিস্টরা বলছেন ভারতের এখন এই যে চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর এখন একটা বিপদে, একটা বড় হুমকির ভিতরে পড়লো। সে মতো অবস্থায় ভারতের সেনাপ্রধান বলছেন যে পাকিস্তানকে সিদ্ধান্ত নিতে হবে। আমরা একটু ইতিহাসে এক এক বছর পেছনে চলে যাই। গত বছর ৭ই মে যে ভারত আক্রমণ করলো অপারেশন সিন্দুর এই নাম দিয়ে, তারা বলল পাকিস্তান আগে পাহালগাম কাশ্মীরে আক্রমণ করেছে, যেটা প্রমাণিত হয়নি যে পাকিস্তানি সেনারা করেছে, ওটা কাশ্মীরি ফ্রিডম ফাইটার্সরা করেছে, JKLF, জম্মু কাশ্মীর লিবারেশন ফ্রন্ট। সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য পাকিস্তানের উপর দোষ চাপিয়ে তারা আক্রমণ করলো পাকিস্তান মে মাসের 7 তারিখে। তারপরে 88 ঘন্টা মাত্র এই যুদ্ধ টেকে, মানে 4 দিনের কম, তখনই ভারত ত্রাহি মধুসূদন হয়ে গেল, পড়ে গেল। কেননা কয়েক মিনিটের ভেতরে ভারতের 7টা জঙ্গি বিমান পাকিস্তান মিসাইল দিয়ে ভূপাতিত করলো। একেবারে ভারতের বিমান বাহিনী পর্যুদস্ত হলো। আর কদিন যুদ্ধ চললে ভারতের সম্পূর্ণ বিমান বাহিনী ধ্বংস হয়ে যেত, এতে কোনো সন্দেহ নেই। এবং ইতিপূর্বে আমার আগের ভিডিও চ্যানেলে আমি একটা আলোচনা করেছিলাম ভারতের বিমান বাহিনীর প্রধান, তিনি বিমান বাহিনীর প্রধান হবার আগেই এক বক্তৃতায় বলেছেন প্রাইভেটলি যে ভারতের বিমান বাহিনীর অবস্থা খুবই সংকটাপন্ন। ভারতের যতগুলো স্কোয়াড্রন দরকার তার প্রায় অর্ধেক তাদের আছে, এবং অধিকাংশ বিমান 30 থেকে 40 বছর পুরানো। ভারতীয় বিমান বাহিনী সম্পর্কে এখন যিনি ভারতের বিমান বাহিনী প্রধান, তিনি যেটা বলেছেন সেটা প্রমাণ করলো পাকিস্তান 2025 সালের মে মাসের এই যুদ্ধে। আর এখন আমরা দ্বিবেদীর কাছ থেকে শুনছি যে পাকিস্তান কি চায়। পাকিস্তান যদি বাড়াবাড়ি করে, তারা যদি ভারতের উপর তথাকথিত সন্ত্রাসী আক্রমণ বন্ধ না করে, তাহলে আমরা পাকিস্তানকে শিক্ষা দিয়ে দেব, একেবারে ভূগোল থেকে তাদেরকে মুছে দেব। ইতোমধ্যে আরো একটা ডেভেলপমেন্ট হচ্ছে, ভারতে ব্রিক্স সম্মেলন হচ্ছে। সেখানে ইরান থেকে এসছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। আব্বাস আরাগচির সঙ্গে মোদির সংক্ষিপ্ত দেখা হয়েছে, এবং তারপর মোদি চলে গেলেন ইউএইতে গিয়ে ইউএর প্রেসিডেন্ট হায়ানেসকে জড়িয়ে ধরে কোলাকুলি করলেন, যেটা মোদি করেন, এবং সেখানে তিনি ইউএইর বিরুদ্ধে হামলার জন্য ইরানের নিন্দা করলেন। মানে মোদি একটার পর একটা নৌকা পুড়িয়ে দিচ্ছেন। ইরানের বিরুদ্ধে চলে যাওয়া ইউএই কে খুশি করতে গিয়ে এটা কি ধরনের বিদেশ নীতি হলো আমার ঠিক বুঝতে অসুবিধা হচ্ছে। মানে ইরান, ইউএই, বাহরাইন আর ইসরায়েলকে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে থেকে ভারত লাভবান হবে, এই উদ্ভট পররাষ্ট্রনীতি হচ্ছে নরেন্দ্র মোদীর। ইতিমধ্যেই পরের দিন আব্বাস আরাগচি ব্রিক্স সম্মেলনে খুব জ্বালাময়ী একটা বক্তৃতা দিলেন, এবং তিনি বললেন যে ইরান শান্তিতে বিশ্বাস করে এবং নেগোসিয়েশনস এর মাধ্যমে, আলোচনার মাধ্যমে সমস্ত সমস্যার সমাধান করতে চায়। এবং তিনি বললেন there is no military solution to solve problems with Iran. ইরানের সঙ্গে সমস্যার সমাধান করতে কোনো সামরিক সলিউশন নেই, মিলিটারি সলিউশন নেই। তো ওটা করতে গেলে মারা পড়বে। মানে প্রচ্ছন্নভাবে আব্বাস আরাগচি বলছেন ইরান ব্রিক্স এর একজন সদস্য রাষ্ট্র হিসাবে বলছে ইরানের উপরে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এবং তার সহযোগীরা আক্রমণ করেছে অবৈধভাবে, এবং সেটা ইরান তাদের বিরুদ্ধে যুদ্ধ করছে ইরানকে প্রতিরক্ষা করার জন্য। ইরান কোনো যুদ্ধের মাধ্যমে রাজনৈতিক অর্থনৈতিক সমস্যার সমাধানে বিশ্বাস করে না। এখন উপেন্দ্র দ্বিবেদীর এই বক্তব্য আর আব্বাস আরাগচি বক্তব্য আর নরেন্দ্র মোদী ইউএইতে গিয়ে যেটা বলছেন,
তিনি প্রত্যক্ষভাবে ইরানকে দায়ী করছেন এবং ইউএইর সঙ্গে সহযোগিতা করে ভারত লাভবান হবে এবং ভারতের সঙ্গে সহযোগিতা করে ইউএই লাভবান হবে, এই ধরনের একটা ফ্যান্টাস্টিক মানে একটা অকল্পনীয় অবাস্তব একটা প্রস্তাব করলেন নরেন্দ্র মোদী। তা আমরা এখন বলতে পারি ভারত চারদিক দিয়ে চীন তাকে ঘিরে ফেলেছে, তার অর্থনীতির অবস্থা খুব খারাপ, ভালো না। টাকা রুপিসের দাম কমতে কমতে এখন অনেক, মানে এখন এক ইউএস ডলার কিনতে 96 বা 97 রুপিস লাগে এবং ভারতের পার ক্যাপিটা ইনকাম বাংলাদেশের সমান। চীনের যেখানে $15,000 জিডিপি, পার ক্যাপিটা ইনকাম ভারতের $3,000। সেই ভারত, যেটা আমি গতকালও বলেছি, কোন সুপার পাওয়ার হবার তার আগামী 50 বছরেও কোনো সম্ভাবনা নেই। তার বহু আগে ভারত ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। এটা কোনো আজগুবি কোনো জ্যোতিষী বাণী নয়। ভারত যেভাবে এগুচ্ছে, তার নর্থ ইস্টে সেভেন সিস্টার্স ভারতের সঙ্গে আগামী 15-20 বছর পরে থাকবে বই কিনা এই ব্যাপারে যথেষ্ট সন্দেহের অবকাশ আছে। এবং পশ্চিম বাংলা যা ঘটল, ভারত এখন বেশিরভাগ রাজ্যে বিজেপির সরকার প্রতিষ্ঠিত করেছে। তারা হিন্দুত্বতে বিশ্বাস করে, এটা এক ধরনের ফ্যাসিস্ট ইডিওলজি। ফ্যাসিবাদ দিয়ে দেশ রক্ষা করা যায় না, ইতিহাস তাই বলে। হিটলার পারেনি, মুসোলিনি পারেনি, এবং আমাদের লেটেস্ট উদাহরণ হচ্ছে শেখ হাসিনা। ফ্যাসিবাদ দিয়ে চিরকাল 10, 15, 20 বছর শাসন করা যায়, এর বেশি সম্ভব না। সাদ্দাম হোসেনও পারেনি 20 বছরের মতো। তো এখন ভারত একটা ফ্যাসিস্ট রাষ্ট্র, তার ভেতরে যে বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলো মাথা চাড়া দিয়ে উঠছে, এবং মুসলিম বিশ্ব ইরানের সঙ্গে যুদ্ধের পরে এখন সৌদি আরব যারা ইসরায়েলের সঙ্গে ছিল, সে সৌদি আরব যে পাকিস্তানের সঙ্গে চুক্তি করছে, এখন সৌদি আরব, পাকিস্তান, তুরস্ক, তার সঙ্গে তো ইরানও আসবে, তারপরে মিশর এবং অন্যান্য মুসলিম প্রধান দেশগুলো, যেটাকে বলা হচ্ছে মুসলিম আর ইসলামিক নেটো, এটা এটা গঠিত হবে তাদের নিজেদের স্বার্থে, এবং সেটা চীনের পক্ষে যাবে, মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যাবে, এবং অবশ্যই ভারতের বিরুদ্ধে যাবে। ভারত গত মে মাসের যে 88 ঘন্টার যুদ্ধ, সেখানে চীনের J-10C বিমান ওর JF-17 বিমান দ্বারা এমন ভাবে পর্যুদস্ত হলো, চীনের যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়ারফেয়ার, যেটা এটা একটা প্রক্সি ওয়ার করলো চীন ভারতের বিরুদ্ধে পাকিস্তানের মাধ্যমে, এবং চীনের যে মিসাইলটা তারা দিয়েছে পাকিস্তানকে, সেটা 200 কিলোমিটার রেঞ্জ, 200 কিলোমিটার দূর থেকে ভারতের এরিয়াতেই পাকিস্তান এই বিমানগুলো ধ্বংস করে। মানে ভারতীয় বিমান পাকিস্তানের সেনা এই বাউন্ডারি ক্রস করে পাকিস্তানের ভেতরে আসেনি, ভারতের ভেতরেই ভারতের 7টা বিমান ফেলে দিল, রাফায়েল থেকে শুরু করে, খুবই নাম করা দামি বিমান, ফ্রেঞ্চ বিমান, যার ফলে রাফায়েলের শেয়ার কমে গেল, বিক্রি কমে গেল, এবং চীনের JC-10 এবং JF-17 বিমানের চাহিদা বেড়ে গেল। এখানে বলে রাখা ভালো যে পাকিস্তান এখন জয়েন্টলি চীনের সঙ্গে JF-17 বিমান শুধু তৈরি করে তাই না, তারা রপ্তানিও করে। এমতো অবস্থায় জেনারেল দ্বিবেদীর এই বক্তব্য একটা ধৃষ্টতা ছাড়া আর কিছু না। এখন প্রশ্ন হলো যে এটা কি সত্যিকারের সামরিক সতর্কবার্তা, নাকি যেটা বললাম রাজনৈতিকভাবে জনগণের দৃষ্টি অন্যত্র সরানোর একটা পরিকল্পনা। এখন পাকিস্তানের দিকে যদি আমরা তাকাই, পাকিস্তানের চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর, যেটা 2015 সালে হয়েছে, তার ফলে যে শিল্পায়নের দিকে এগুচ্ছে, পাকিস্তান আগামী 5 বছরের ভেতরে বা 10 বছর ভেতরে যেখানে গিয়ে দাঁড়াবে, সেখানে ভারত শুধু কল্পনা করতে পারে। সুতরাং ভারতের রাজনীতিতে তাই চলছে এখন একটা অস্বস্তিকর সময়,
দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারত্ব বৃদ্ধি, বিরোধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান এবং নির্বাচনকে ঘিরে বিতর্ক মোদী সরকারের উপর চাপ তৈরি করছে। আর যেটা আমি গতকালও বলেছি, ভারতের শতকরা 20% জনসাধারণ যারা মুসলমান, 20% মানুষের বিরুদ্ধে সরকারিভাবে যে একটা যুদ্ধ ঘোষণা করা হয়েছে হিন্দুত্ববাদী বিজেপি সরকারের মাধ্যমে পশ্চিমবঙ্গে পর্যন্ত, তার কোনো সুফল নিয়ে আসবে না ভারতের জন্য। ভারতকে, পশ্চিমবঙ্গকেও এখন, আগে ছিল নকশালপন্থী, এখন দেখা যাবে বিভিন্ন ইসলামী বা মুসলিম স্বাধীনতা চেতা কিছু দল সেখানে গড়ে উঠবে। অন্যদিকে কাশ্মীর তারা জোর করে দখল করে রেখেছে। কাশ্মীরে 7 লক্ষ ভারতীয় সেনাবাহিনী, অত ছোট একটা জায়গায় 7 লক্ষ সৈন্য লাগে সেটাকে ভারতের ভিতরে অঙ্গীভূত করে রাখার জন্য। মণিপুরের অবস্থাও তাই। নাগাল্যান্ড, মণিপুর, আসাম, সর্বত্রই বিচ্ছিন্নতাবাদ। মণিপুরে তো বলে, মণিপুর থেকে কেউ দিল্লি গেলে বলে ভারতে গিয়েছিলাম। মানে মণিপুরীদের কাছে ভারত একটা বিদেশ, তাদের দেশি দেশ নয়। এবং নর্থ ইস্টে যেখানে খ্রিস্টান অধ্যুষিত নাগাল্যান্ড এবং অন্যান্য জায়গাগুলো, মণিপুর, সেখানে বিচ্ছিন্নতাবাদীদের প্রচন্ড রকম আমরা অ্যাক্টিভিটিস দেখতে পাই। এবং সেখানে চীন নিশ্চয়ই চাইবে অরুণাচল প্রদেশ তাদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য। চীনের আরেকটা পরিকল্পনা 2027 সালের ভিতরে বিনা যুদ্ধে তাইওয়ান দখল করা। তাইওয়ান ওদিকে আপনার ওই পূর্ব ভারতের নেফা অঞ্চল, অরুণাচল প্রদেশ, যেটাকে চীন অরুণাচল প্রদেশ বলে মেনে নেয় না, তারা বলে ভারত, ব্রিটিশ সরকার এটা তাদের কাছ থেকে কেড়ে নিয়েছিল, এখন তারা এটা পুনরুদ্ধার করবে। সুতরাং ভারত যে চাপের ভিতর পড়তে যাচ্ছে এবং চাপকে কমানোর কোনো চেষ্টা করছে না, প্রেসার বাড়াচ্ছেই। এই প্রেসার বাড়লে একসময় সেটা ফেটে বাষ্প বেরিয়ে যাবে এবং ভারতের 12টা বেজে যাবে। বিশ্লেষকদের মতে এই ধরনের সময়ে বাইরের শত্রু ইস্যু, মানে পাকিস্তান, চীন, এগুলো বলে জাতীয়তাবাদী আবেগ তৈরি করে রাজনৈতিকভাবে লাভজনক হতে পারে কিছুদিনের জন্য, তবে এটা চিরস্থায়ী কোনো ব্যবস্থা হতে পারে না। ভারতের ইতিহাসে বহুবার দেখা গেছে অভ্যন্তরীণ সংকটের সময় পাকিস্তান ইস্যু সামনে এনে রাজনৈতিক পরিবেশ পরিবর্তনের চেষ্টা হয়েছে। এখন ভারতের জন্য সবচেয়ে বড় দুর্যোগ, সবচেয়ে দুঃসংবাদ হচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে কথা বলা যায়, কিন্তু পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করা যায় না। একটা যুদ্ধবাজি যে ভারতীয়দের চাঙ্গা করবে, সেটা হতে পারবে না। আমি বহুবার বলেছি, আমি বোধহয় একমাত্র পর্যালোচক, আমি আমার হারিয়ে যাওয়া চ্যানেলে বলেছি, ভারত বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করেও জিততে পারবে না। এটা অনেকেই বলবেন এটা অবাস্তব কথা বললেন ডক্টর হাসমি। আমি আমার অভিজ্ঞতা এবং অল্প একটু লেখাপড়া যা জানি এই বিষয়ে আমি বলছি, ভারত বাংলাদেশকে যুদ্ধ করে পরাজিত করতে পারবে না, দখল করা তো দূরের কথা। বাংলাদেশের 10 ডিভিশন সৈন্য আছে। 71 সালে এখানে পাকিস্তানিদের মাত্র 3 ডিভিশন সৈন্য ছিল, সেটাও ভাঙাচোরা, মানে অনেক অস্ত্র শস্ত্র যন্ত্রপাতি তাদের ছিল না। সেই 3 ডিভিশনকে হারাতে তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগণের সমর্থন ছিল ভারতের সাথে, মুক্তিযোদ্ধারাও ছিল। মানে ভিতরে কোথায় পাকিস্তানি ঘাঁটি, কোথায় কি আছে, সমস্ত ইন্টেলিজেন্স গোপন খবর ভারতীয়দের দিত বাংলাদেশের জনগণ। তারপরেও তারা জিতেছে, তারা তাদেরকে প্রায় 7 বা 8 ডিভিশন সৈন্য মোতায়েন করতে হয়েছিল। পাকিস্তানের বিমান বাহিনী শেষ হয়ে গিয়েছিল, এখানে মাত্র এক স্কোয়াড্রন F-86 বিমান ছিল পাকিস্তানের। কিন্তু 2026 সালের পরিস্থিতি তো তা নয়। আমাদের বিমান বাহিনী, নৌবাহিনী যথেষ্ট শক্তিশালী এবং সেনাবাহিনী এখন 10 ডিভিশন, আর জনগণ তো রয়েছে, জনগণ রয়েছে, বর্ডার সিকিউরিটি ফোর্স রয়েছে, আমাদের পুলিশ বাহিনী রয়েছে এবং বন্ধু রয়েছে। চীন এবং পাকিস্তান ওই ধরনের কোনো ঘটনা ঘটলে বাংলাদেশের পক্ষে লড়তে আসবে।
এবং ভারতকে এই 10 ডিভিশন সৈন্যকে পরাজিত করার জন্য 20 ডিভিশন সৈন্য মোতায়েন করতে হবে অ্যাজ অ্যাগ্রেসর। ভারতের কি অত সৈন্য আছে? 20 ডিভিশনের অনেক বেশি আছে, কিন্তু তাদের কাশ্মীরে রাখতে হচ্ছে 7 লক্ষ সৈন্য। চীন সীমান্তে তাকে সৈন্য রাখতে হচ্ছে, পাকিস্তান সীমান্তে তাকে সৈন্য রাখতে হচ্ছে। ভার্চুয়ালি ভারত বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধে 3-4 ডিভিশনের বেশি সৈন্য মোতায়েন করতে পারবে না। সুতরাং 10 ডিভিশনও যদি তারা করে, বাংলাদেশের 10 ডিভিশন সৈন্যের সঙ্গে অ্যাগ্রেসর হিসাবে তাদের অনেক কাঠখড় পোড়াতে হবে, এবং তাদের বিমান বাহিনীর অবস্থাও ভালো না। সুতরাং ভারত যেখানে বাংলাদেশের সঙ্গেই যুদ্ধ করে সুবিধা করতে পারবে না, সুতরাং পাকিস্তানের সঙ্গে সামরিকভাবে কোনো ডায়ালগ, কোনো এঙ্গেজমেন্ট করা ভারতের পক্ষে সম্ভব না। পাকিস্তান আজ শুধু সামরিক শক্তি নয়, বরং একটি গুরুত্বপূর্ণ ভূকৌশলগত রাষ্ট্র। ইরানের মতো পাকিস্তানও স্ট্র্যাটেজিক্যালি মানে একটা অপর প্রতিরোধ শক্তি। উত্তর দিকে রয়েছে পর্বত, আফগানিস্তান, আফগানিস্তানের সে শক্তি নাই যে পাকিস্তান আক্রমণ করবে। পশ্চিম দিকে ইরান, ইরানের সঙ্গে বর্ডার খুলে দিয়েছে। শুধু দক্ষিণ দিকে হচ্ছে ভারত, এবং ভারত পাকিস্তানের সঙ্গে 2025 সালের এই 88 ঘন্টার যুদ্ধেই তাদের 12টা বেজে গেছে, এবং চীনের সাথে গভীর কৌশলগত এবং অর্থনৈতিক সম্পর্ক থাকার কারণে, মধ্যপ্রাচ্যের সঙ্গে শান্তি চুক্তি থাকার কারণে, সৌদি আরবের সঙ্গে, তুরস্কের সঙ্গে, ইরানের সঙ্গে পাকিস্তান এখন অপ্রতিরোধ। পাকিস্তানকে আক্রমণ করবে এই ধরনের কোন শক্তি ভারতের নেই। ভারত এটা আগামী 25 বছরেও 50 বছরেও জোগাড় করতে পারবে না। ততদিন পাকিস্তানও আরো উন্নত হবে। এবং চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের দ্বারা, চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর দ্বারা যে পাকিস্তান মহাসড়ক বানাচ্ছে, বিদ্যুৎ কেন্দ্র বানাচ্ছে, অবকাঠামোতে বিনিয়োগ বাড়াচ্ছে, ফলে পাকিস্তানকে শিল্প এবং এই প্রযুক্তি এবং তাদের ডিফেন্স এখন চীনের দ্বারা যেভাবে মানে সুপ্রতিষ্ঠিত হয়েছে, এবং রপ্তানিমুখী অর্থনীতির দিকে এখন পাকিস্তান। আমরা যেখানে গার্মেন্ট রপ্তানি করি, তৈরি পোশাক রপ্তানি করি, পাকিস্তান এখন জঙ্গি বিমান রপ্তানি করে। এটা যখন অ্যাক্সেলারেট করবে, তখন আপনি বুঝতেই পারবেন পাকিস্তানে কি হয়। অলরেডি চীন সেখানে $65 বিলিয়ন ইনভেস্ট করেছে। 65 বিলিয়ন। এই পাকিস্তান যুদ্ধে পরাজিত হবে ভারতের কাছে, এবং চীনের $65 বিলিয়ন ভেস্তে যাবে, এটা চীন কোনোদিনও সহ্য করবে না। সুতরাং বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি পেয়েছে, স্পেশাল ইকোনমিক জোন চীনের সঙ্গে, এদিকে গোয়াদার বন্দর তারা ডেভেলপ করছে, এবং এ সমস্ত নিয়ে যদি বিচার করা যায়, তাহলে দেখা যায় পাকিস্তান এখন দক্ষিণ এশিয়ার সবচাইতে বড় একটা দেশ, শক্তিধর দেশ হিসেবে অলরেডি দাঁড়িয়ে গেছে। এবং পাকিস্তানের লাইট ইঞ্জিনিয়ারিং যে ফ্যাক্টরিজ গুলো রয়েছে, অটোমোবাইল, ফুড প্রসেসিং, ফার্মাসিউটিক্যালস, তারপরে ওই টেক্সটাইল, তারপরে কেমিক্যালস, অটোমেটিভ ইঞ্জিনিয়ারিং প্রোডাক্টস, এগুলো দিয়ে স্টিল ওয়্যার হাউজিং, কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, হালাল ফুড, প্রসেসড ফ্রুট, অ্যাগ্রো মেশিনারি, এগুলো দিয়ে পাকিস্তান এখন অনেক ভারতের চাইতে এখনো অর্থনৈতিকভাবে তারা দুর্বল, তবে দ্রুত তারা উপরে উঠছে, তাদের পার ক্যাপিটা ইনকাম বাড়ছে, এবং স্ট্র্যাটেজিক্যালি পাকিস্তান এখন অপ্রতিরোধ্য। তাকে এখন ভারত আর যুদ্ধ করে পরাজিত করতে পারবে না। সেজন্যই 88 দিনের যুদ্ধেই ভারত যে শিক্ষা পেয়ে গেছে, তার মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে যেতে হয়েছিল শান্তি চুক্তির জন্য, সিজ ফায়ারের জন্য। তো আমি এই যে উপেন্দ্র দ্বিবেদীর যে বক্তব্য, সেটা এক ধরনের পলিটিক্যাল গিমিক, এবং আপনারা এই ব্যাপারে কি মনে করেন? আপনাদের মতামত দেবেন। উপেন্দ্র দ্বিবেদী যে কথা বললেন, সেটা কি রাজনৈতিক উদ্দেশ্যে নাকি সামরিক উদ্দেশ্যে? আমি তো মনে করি রাজনৈতিক। তো আপনাদের দ্বিমত থাকলে আমার সঙ্গে দ্বিমত পোষণ করবেন, আমরা আলোচনা করব, আপনার প্রশ্ন করবেন, আমি আগামী অনুষ্ঠানে ওর উত্তর দেওয়ার চেষ্টা করব।
ভালো থাকবেন সবাই। তবে ভারত যে গেঁড়াকলে পড়ে গেছে এটা বলার জন্যই আজকে আমি আলোচনাটা করলাম। সব্বাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।